বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রকে সাহিত্য অনুরাগীদের কাছে পরিবেশন করতে বাঙালিয়ানার নিবেদন গল্প ফিভার। আজকের গল্প সাহিত্যিক আশাপূর্ণা দেবীর লেখা দিন ও রাত্রি। গল্প পাঠে সজল বিশ্বাস, কমলেশের ভূমিকায় কবির, পিসিমার ভূমিকায় অঞ্জনা চৌধুরী, বিদিশার ভূমিকায় সোহিনী দত্ত, গৌরীর ভূমিকায় আমি চান্দ্রেই চৌধুরী। আমাদের ডিজিটাল পেইন্টিংয়ে প্রিয়াঙ্কা সাঁতরা, অডিও এবং ভিডিও এডিটিংয়ে অভিরূপ ভট্টাচার্য এবং পোস্টার এডিটিংয়ে মৈনাক চক্রবর্তী। শুরু হচ্ছে আজকের গল্প দিন ও রাত্রি। আজকাল আর শনিবারে অফিস থেকেই সোজা স্টেশনে দৌড়য় না কমলেশ। একবার বাড়ি এসে তবে যায়। পরপর গাড়ি আছে 2-3টে, জানে পাবেই একখানা। এতে অবশ্যই ছোটোছুটির কষ্টটা বেশি হয়, কিন্তু এইটুকু না হলে বিদিশা বড্ড অভিমান করে। আর সত্যি বলতে খোকা হওয়ার পর কমলেশের নিজেরও যেন মনে হয় ঠিক বেরোবার মুখেই একবার ওদের দেখে শুনে যাওয়াই ভালো, খোকাকে আর খোকার মাকে। অবশ্যই কমলেশের এই সৎ বিবেচনাতেও বিদিশা বিশেষ কৃতজ্ঞ নয়। প্রত্যেক সপ্তাহেই ওর দেশের বাড়িতে ছোটার বিরুদ্ধে ঢের বক্তৃতা সে করে, কিন্তু কমলেশকে টলাতে পারে না। অথচ কমলেশ রবিবার মাত্রেই অনুপস্থিত। এটা বিদিশার রীতিমতো অসহ্য হয়ে উঠেছে। আজও অভিমানে মুখ ভার করে কমলেশের হাত ব্যাগটাকে গুছিয়ে দিতে দিতে বলে ওঠে বিদিশা, চন্দ্র সূর্যের নিয়মের মতো অমোঘ অলঙ্ঘ নিয়ম, এর আর ব্যতিক্রম নেই। আশ্চর্য। বিদিশার 2 কাঁধে এলিয়ে পড়ে থাকা 2টি সুপুষ্ট বেনির একটাতে টান দিয়ে বলে কমলেশ, খুব রাগ হয় না? রাগ ছাড়া বুঝি চিত্ত জগতে আর কোনো বৃত্তি নেই, তাই না? ও তাই বলো। অনুরাগ? বাজে লোকের জন্য আমি অত দামি জিনিস খরচ করি না। ও তাহলে বোধহয় বিতরাগ। হ্যাঁ তাই হলো। সত্যি সত্যি তুমি বলো তো, আমার বুঝি ইচ্ছে হতে পারে না একটা ছুটিতে অন্তত বাড়ি থাকো? তা নয় দেশের ভাঙা বাড়ির টানে। তা বলে একদিনও থাকিনি তা তো নয়। এই তো 1 জুলাই ছুটিতে থাকলাম, 15ই আগস্টেও থেকেছি। হয়েছে, অত নিখুঁত হিসেবটি আর নাকের সামনে ধরে দিতে হবে না। থাকলে তো একটু বেড়াতে বেরোনো হলো। দেশে না গিয়ে মনের দুঃখে তোমার এমন মাথা ধরলো যে শুয়েই রইলে। জগৎ শুদ্ধ লোক বউ নিয়ে বেড়াতে চায়, আর তোমার যে কি লজ্জা সে তো বুঝি না। কি মুশকিল, লজ্জা আবার কোথায়? ছুটি ছাটায় থাকি না তাই। থাকো না সেটাই তো প্রধান অভিযোগ। পিসি যেন কারণ নয়, মা মরে গেলে পিসি মাসিতেই মানুষ করে থাকে, আর তোমার মতো এমন। তুমি যে বুঝতে পারছো না, আমি যে গুণের সাগর। গুণের সাগর না হাতি? কথার সাগর। নাও আবার এক্ষুনি আমি দোষ দেবে তো? তোমার জন্য ট্রেন ফেল হলোই তো, বই কি। 4:18 গাড়ি তো এখানেই খতম হয়ে বসে আছে। এখন 5:25 ধরতে পারলে হয়। ঝি বুঝি খোকাকে নিয়ে বেড়াতে গেল? এই এত রোদে বেরোয় কেন? এটা তো ঠিক নয়। অন্যদিন বেরোয় না, আজ সকাল সকাল ছিল তাই যেতে বললাম। কেন? না বললে গুণের সাগরের গুণের জাহাজ ছেলে আমায় কিছু করতে দেবে? তাই বলে এই 2 দিন ওকে একটু সাবধানে দেখে রেখো। হ্যাঁ, এ দুদিন তো একলা নিজের এখতিয়ারে পেয়ে আমি ওকে এন্তার পেটাবো। তা ভালো, এ পরিকল্পনাটা মন্দ নয়। এই ও কি করছো? ব্যাগটা ফেসে যাবে যে। কি এত ঢোকাচ্ছ ওটার মধ্যে? কি নয়, জুতোর সেলাই থেকে চণ্ডীপাঠ সব। এই ও কি 2টো কপি দিয়ে দিচ্ছ কেন? এখানের জন্য একটা রাখো। এখানের সদস্যদের মধ্যে তো আমি। বিরহ যন্ত্রণার মাঝে নতুন ফুলকপির ডালনা বিষবৎ। এ কি, তুমি একা কেন?
তোমার পাচিকা ঠাকুরানিও তো রয়েছেন। ঠাকুরানি ওসব সভ্য জিনিসের ধার ধারেন না। এক কাশি চচ্চড়ি হলেই ওর হলো। নাও নাও, জুতো পরো। যেতে তো প্রাণ চায় না, তবু যাওয়া চাই। ওই তো মজা। এসে আবার ঝগড়া হবে। দরজা দিয়ে বেরিয়েই ঘরের জানালা দিয়েও আরেকবার দৃষ্টি বিনিময়, বিদায় পর্বের অঙ্গ। বিদিশা এসে দাঁড়ালো। কমলেশ হাসতে হাসতে জিনিসে ঠাসা ব্যাগটা নিয়ে চলে গেল। পিসির জন্য কমলেশ নিয়ে যাবে না এমন কোনো জিনিস নেই। নতুন ফল, তরকারি, আরও কত কি। কমলেশ চলে গেলেও জানলায় দাঁড়িয়ে থাকলো বিদিশা। কমলেশের চলে যাওয়া পথটার মতোই শূন্য খাঁ খাঁ করতে থাকে মনটা। শনিবার আসার আগে থেকেই যেন দমে যায় বেচারা। মা নেই, বাপ নেই। বাপের বাড়ি বলতেই কিছুই নেই যে দুটো দিন গিয়ে কাটিয়ে আসবে। দয়ালু কমলেশ নিহাতি দয়া করে বিয়ে করেছিল বিদিশাকে, সে এক ইতিহাস। কিন্তু সে যাই হোক, কমলেশের উদার স্নেহের প্লাবনে দয়ার কথা ভেবে সংকুচিত হয়ে থাকার প্রশ্নই ওঠেনি কোনোদিনও। আদরে আবদারে, সুরে ঝংকারে বিদিশা বিচিত্র রূপিণী। বিদিশা ভাবে, এত স্নেহশীল, এমন প্রেমময় স্বামী, কিন্তু এই একটা বিষয় বাবু কেন এমন মমতাহীন? বিদিশার আবদারের মর্যাদা রাখতেও একটি বারের জন্যও কোনোদিন সে দেশে যাওয়া বন্ধ করবে না। অথচ আজ পর্যন্ত বিদিশার সেই দেশ দেখা হলো না। বাংলা ভাগের ফলে পূর্ব থেকে পশ্চিমে ছিটকে আসা বিদিশার দুস্থ মামার মৃত্যুকালের অনুরোধে পড়ে বিদিশাকে বিয়ে করেছিল কমলেশ, অবশ্য পিসিমাকে না জানিয়ে। পিসিমা এখনো জানেন কমলেশ কলকাতার মেসে থাকে, আর আগে যারা এক মেসে থাকতো তারা জানে কমলেশ মেস ছেড়ে এক বন্ধুর বাড়ি পেন গেস্ট হয়ে আছে। বিদিশাকে বিয়ে করার ঠিক আগেই, অর্থাৎ মেস ছাড়বার প্রাক্কালে, কমলেশ পুরনো চাকরি ছেড়ে দিয়েছিল। অপ্রত্যাশিতভাবে বিখ্যাত একটি তৈল কোম্পানিতে কাজ পেয়ে গিয়েছিল মোটা মাইনের। পুরনো বন্ধুরা তাই কেউই আর তেমন সুনজরে দেখছিল না কমলেশকে। চলে আসায় বিচলিত হয়ে খুঁজে বারও করতে কেউ আসেনি। চাকরি পাওয়ার ব্যাপারে পরে বিদিশাকে বলেছিল কমলেশ, দেখো বিদিশা, প্রত্যেকটি বিষয়ে নিজের দায়িত্ব ভেবে আমরা দিশেহারা হই, কিন্তু দেখো এই ব্যাপারে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। এ সত্য নতুন করে প্রমাণিত হলো। ইস, প্রমাণিত হলো শ্রীভাগ্যে ধন, এই শাস্ত্র বাক্যটি। যাক, সে তো আজ প্রায় 3 বছরের কথা। এখন আমার স্ট্রিটে সেই 4 তলা অট্টালিকার নিচের তলায় দুখানি ঘরের ছোট্ট এই ফ্ল্যাটটুকু, আর সুখী সুন্দর জীবন। শুধু আজ পর্যন্ত স্ত্রী পুত্রকে দেশের বাড়িতে নিয়ে যাবার ভরসা কমলেশের হলো না। বিদিশার মনে এজন্য অভিমানের অন্ত নেই। কমলেশ সেটা টের পেয়ে বলে, আহা, বুঝছো না, একজনকে শুধু শুধু মনক্ষণ করে কি লাভ? চিরকালই তাহলে লুকিয়ে রাখবে আমাকে? যতদিন রাখা যায় আর কি। পিসিমাই বা আর কদিন আছে? থাক, আমার জন্য তোমার পিসিমার পরমায়ু আর গুনতে হবে না। তবে নিশ্চিত যেন খোকাকে কোলে নিয়ে আমি যদি সামনে গিয়ে দাঁড়াই, তোমার পিসিমা কখনো দূর করতে পারবেন না। হ্যাঁ, তা হয়তো পারবে না বটে, কিন্তু ভীষণ আহত হয়ে পড়বেন। সে দুঃখ থেকে তাকে বাঁচিয়ে রাখতে চাই বলেই তোমাকে। অগত্যাই বিদিশাকে লজ্জিত হতে হয়। শূন্য মনে জানলায় দাঁড়িয়েছিল বিদিশা। চমক ভাঙল রাধুনির ডাকে। এতটুকু সংসারে রাধুনি রাখার কথা নয়। আর সত্যি কথা বলতে কমলেশ অত বড় লোকও নয়, কিন্তু ছাড়তেও পারে না। খোকা হওয়ার সময় থেকে আছে, তদবধি রয়েই গেছে। বিদিশা অনেক সময় বলে, আর ওকে কেন? আমি কি এতই অকর্মা, নাকি পয়সা এতই সস্তা? পয়সাও ভীষণ দামি, তুমি তো সাংঘাতিক কম মিষ্টি,
কিন্তু মায়া মমতা বলেও তো একটা কথা আছে নাকি? বেচারা অসময় তোমার কত যত্ন করেছে, তাছাড়া বরাবর এমন ভালো সার্ভিস দিচ্ছে। ছাড়াবো কি বলে? আমার ক্ষমতায় কুলোবে না, অথবা তোমার ক্ষমতায় কুলোবে, এটাও অপরাধ নয়। পরের চাকরি তো আর করো না, চাকরির মর্ম বুঝবে কি? প আর বয়ের তফাৎ তো মাঝের ওই একটা অক্ষরে। চাকরি তো করছি, বলো। এমনি করেই দিন উঠে চলেছে খুশির পাখায় ভর করে। 3 বছর না 3 দিন। অদ্ভুত আনন্দময় স্বভাবের মেয়ে এই বিদিশা। কে বলবে ওর অতীতকালটা ছিল শুধু কুয়াশাচ্ছন্ন স্যাঁতস্যাঁতে? ও যে রঙিন প্রজাপতি, অথচ এটাই স্বাভাবিক। গুটিপোকা যখন সুযোগ পায় তখনই পাখা মেলে উড়ে নিজের চলৎশক্তিহীন অবস্থাকে ভুলে মুছে ফেলতে চায়। বয়স নেহাত কম নয়, 26-27 তো হবেই। তবু বিদিশা খোঁপা বাঁধবে না, স্কুল গার্লের মতো দুপাশে ঝুলিয়ে রাখবে দুটো বেনুনি, শাড়ি রঙিন ছাড়া পরবেই না, আরো অনেক কিছু করবে। হ্যাঁ, একেবারে ছেলে মানুষ, অস্থির, চঞ্চল, দুরন্ত। নইলে মা হয়ে কেউ ঘুমন্ত ছেলেকে চিমটি কেটে জাগায়? কমলেশ বকলে বলে, দিনের আলোয় কেউ ঘুমোচ্ছে দেখলে আমার প্রাণ হাঁপায়। ওই ভয়েই তো ছুটির দিনে থাকি না, কারোর হাঁপানোর কারণ হয়ে কি লাভ? থাকলে ঘুমাতে দিতাম যে, টেনে বাইরে নিয়ে গিয়ে পথে পথে ঘুরিয়ে মারতাম। মুগ্ধ হয়ে চেয়ে থাকে কমলেশ এই খুশির জোয়ারের পানে। রূপসী বলবে না কেউ বিদিশাকে, তবু যেন কত রূপ। বিদিশাকে পেয়ে কমলেশ পেয়েছে এক নতুন রাজ্যের সন্ধান। সব কথাই যে পরিহাসের সুর লাগিয়ে সুন্দরের পর্যায়ে তোলা যায়, প্রতিটি কাজকে যে খুশির আমেজ লাগিয়ে হালকা করে ফেলা যায়, এই অভিজ্ঞতা আগে কখনো ছিল না কমলেশের। 32 বছর বয়সে নিজেই যে 22 বছরের তারুণ্য অনুভব করে। বিদিশাকে আর ছেলে মানুষের জন্য বকবে কি? পুরনো মেসের কারো কারো সঙ্গে রাস্তায় দেখা হয় কদাচ, তারা ঈর্ষায় নিঃশ্বাস ফেলে বলে, বেশ আছেন দাদা, চেহারা যা চেকনাই ফুটেছে, মনে হচ্ছে 5-7 বছর একবারে কমে গেছে। বন্ধু পত্নীর হাজ্জাস আছে বলতে হবে। বন্ধু পত্নী আর কোথায়, উড়ে ঠাকুর মাত্র। বন্ধু তো ব্যাচেলার। যাই হোক, খাওয়া দাওয়াটা ভালো। এ গল্প কমলেশ বিদিশার কাছে করে। বিদিশা অবাক হয়ে বলে, ও মা, ওদের কাছে আবার লোক আবার কি আছে? ওরা কি তোমার পিসিমার চর? তা কেন, ওদের জানাতে চাই না যে খরচার খাতায় নাম উঠিয়েছি, তাই আর কি। খরচের খাতায়? তার মানে? মানেটা অতিশয় প্রাঞ্জল। বিয়ে হওয়া মানেই ফুরিয়ে যাওয়া। কি মেয়েদের কি বা ছেলেদের, বিয়ে হলো কি পৃথিবীর জনারণ্যে মিলিয়ে গেল সে, আর কেউ ফিরে তাকাবে না তার দিকে। এই আমার তো মনে হয় এই যে বিয়ের অনুষ্ঠানের ঘটা, এ একরকম অন্ত্যেষ্টিক্রিয়ার নামান্তর। তোমার মতো দুর্দশা তো কারোর হয় না। ফেরারি আসামির ধুকপুকুনি নিয়ে বিয়ে। ধুকপুকুনি তো থাকেই গো, কারণটা যাই হোক। জানলায় দাঁড়িয়ে থাকতে থাকতে কথাটা মনে করে হাসি পেল বিদিশার। বিয়ে হওয়া মানে ফুরিয়ে যাওয়া না পূর্ণ হওয়া? অন্তত কমলেশের মতন স্বামী পেয়ে কোনো মেয়ে বলবে না আমি ফুরিয়ে গেলাম। ট্রেনে বসে ভাবতে ভাবতে চলে কমলেশ। পিসিমা আর কদিনই বা আছে, তারপর আর কাকে কি দিয়ে ঠেকাবো আমি? বাড়ি পৌঁছতে রাত হয়ে যায়। অভ্যস্ত নিয়মে কৌশলে বেড়ার দরজাটা খুলে উঠোনে পা রেখে হাতের থলি থেকে ভিতরের জিনিসগুলো দাওয়ায় নামিয়ে রাখতে রাখতে কমলেশ হাঁক পাড়ে। পিসিমা পুজোর ঘর থেকে গঙ্গাজলের ঘটি হাতে নিয়ে বেরিয়ে আসেন। পিসিমা, ও পিসিমা। কে রে কমল, এলি বাপু? কোন গাড়িতে এলি রে? ছটফট করে মরছি সেই থেকে। আর ছটফট, এখন যা মনিবের কবলে পড়েছি,
এরপর হপ্তায় হপ্তায় বাড়ি আসাই দায় হয়ে যাবে মনে হচ্ছে গো। বাড়ি আর কদিন আসবি? দাঁড়া দাঁড়া দেখি, গঙ্গা জলের ঘটিটা হাতে নিয়ে আসি। বাড়ি আসা তো যে কদিন এই বুড়ি আছে, বুড়ি মরলেই চাটি বাটি উঠিয়ে চলে যাবি, সে কি আর জানি না? গঙ্গা গঙ্গা গঙ্গা, আবার এই রাশিকৃত জিনিস বয়ে এনেছিস? না, তোর বাবু এই এক ছিষ্টি ছাড়া বাতিক, পয়সা কি খোলাম কুচি রে? নাশপাতি, কলা, খেজুর, মিছরি, ফি বাড়ি এসব আনতে হবে? ও বাবা, আবার অসময়ের কপি একটা আনলেই হতো, আবার দুটো। গঙ্গা গঙ্গা গঙ্গা, ও বৌমা, বৌমা কোথায় গেলে? এই নাও তোমার কলকাতার নৈনিতাল আলু হয়েছে, এই বেলা সব তুলে ফেলো দেখি, পড়ে থাকলেই কি ছুঁয়াছুত হয়ে যাবে। গঙ্গা গঙ্গা গঙ্গা, ও বৌমা, ঘটির জলটুকু সবই ব্যয় করে ফেললাম তো। এতক্ষণে একজন অর্ধাবগণ্ঠিতা বধূ নীরবে ঘর থেকে বেরিয়ে আসে। দালানের দেয়াল থেকে একটা ডালা পেরে নিয়ে সব গুছিয়ে তুলতে থাকে। পিসিমা আবার অনুযোগ করেন, কি যে তোর নতুন চাকরি, তুই জানিস বাছা, একবার সময়ের গাড়িতে আসতে পারিস না? ফি দিন দেরি। নে, হাত মুখ ধুয়ে এনে দেখি। এই যাই। আচ্ছা পিসিমা, এবার থেকে আর লেট করবো না। খুঁটি ধরে দাঁড়িয়ে থাকে গৌরী দাওয়ার ধারে, অভিমান অভিমান মুখে। সত্যি আজকাল প্রত্যেক শনিবারই দ্বিতীয় গাড়িটায় আসে কমলেশ, বলে ওভারটাইম খাটে। কিন্তু কি দরকার ওভারটাইম খাটবার? এই তো সংসার তাদের। 10 বছর বিয়ে হয়েছে, একটা ছেলে মেয়েও হলো না এখনো। পিসিমার কাছে তো অপরাধী হয়ে আছে গৌরী। কমলেশ দূর থেকে ওর মুখ দেখতে পায় না, দেখতে পায় সমস্ত অবয়বের বাইরের লাইনটা। দুধে ধোয়া ধবধবে একখানা শাড়ি পরনে, কালো ফুলপাটটা শুধু কালো ফিতের মতন দেখতে লাগছে। রঙিন শাড়ি গৌরীর দু চোখের বিষ। ভালো ভালো পাড়ের ফর্সা শাড়ি পরবার তার শখ। ও বলে, গায়ে খানিকটা রংচং লাগিয়ে সংসাজতে আমার ভালো লাগে না বাপু। নিজের খুঁটিটি বজায় রেখে তবে ভালোবাসা। ওর মর্ম বুঝবার সাধ্যি বাবা আমার নেই। আচ্ছা, এতই যদি ভালোবাসেন ভাইপোকে, তো চলুন না তার কাছে। আমি না বুঝে গেছি, তোমার চেয়ে পিসিমার ঢের বেশি প্রিয় হচ্ছে এই গরু বাছুর, সজনে গাছ আর আম বাগান, বুঝলে? তোমায় ছেড়ে তো দিব্যি থাকেন, ওদের ছেড়ে যাবার নাম করো দেখি, চোখে অন্ধকার দেখবেন। ও তুমি বুঝবে না। বুঝতে চাইও না। মোটের মাথায় এইটি আমি বুঝেছি, তোমার পিসিমাকে আগলেই জীবন কেটে যাবে আমার। সংসার করা আর হবে না। পিসিমার কদিন? অনেক দিন, বুঝলে? সেকেলে হার। এমনি অভিমান করে গৌরী। আবার সোমবার থেকে দিন গুনতে থাকে শনিবারের জন্য। অবশ্যই পিসিমাকে সে কি আর ভালোবাসে না? বাসে। যতটা বলে ততটা বিরক্ত হলে কি আর এমন সুখ দুঃখে এক হয়ে থাকতে পারত? বলে শুধু কমলেশের ওপর রাগ বাড়তে। কমলেশ মুখ ধুয়ে এলে পিসিমা ডাকলেন, ও বৌমা, বৌমা, কমলেশের জল খাবারটা দাও না গো।
এই এত রাতে আবার জল খাবার কেন পিসিমা? একটু পরেই তো একেবারে খেয়ে নিলেই হতো। বকিস না তো বাচ্চা, মুখের সামগ্রী ফেলে রাখতে আছে বল দেখি? তুই ভালোবাসিস বলে সারা দুপুর ধরে বৌমা পাটিসাপটা তৈরি করেছে। বৌমা? তোমার বৌমা করেছেন পাটিসাপটা? তাহলে আর সে পাটিকে মুখের মধ্যে সাপটানো হয়ে গিয়েছে। কেন আর ওই খিট্টিরগুলো নষ্ট করা পিসিমা? জানি রে, তুই আমার হাতের খাবার ছাড়া খেতে পারিস না, তবে বৌমার রান্না বান্নার হাতটিও মন্দ নয় রে। সময়ে আমার মতনই হবে দেখিস। কিসে আর কিসে, তোমার মতো রান্নার হাত হতে গেলে 7 জন্ম ঘুরে আসতে হবে, বুঝলে পিসিমা? 7টি জন্ম। ওদিকে কালো পাড়ে ঘেরা ফর্সা মুখের রেখায় রেখায় অসহিষ্ণুতার আভাস। সে জানে পিসি ভাইপোর এই গল্প গড়াতে গড়াতে রাত 12টায় পৌঁছবে, অতএব খাবার সে আনে না। পিস শাশুড়ির কাছে এসে কি যেন বলে, কি বলে শোনা যায় না, শোনা যায় উত্তর। থামো তো বাচ্চা, একাদশী বলে আর খুয়ে যাচ্ছি নে আমি। আজ 52 বছর একাদশী করছি গো। ছেলেটা বাড়ি এলো। একাদশী? যাও যাও শুয়ে পড়ে গো। আহা, তা কি জানি? তাহলে তো আর কিছু ফল টল নিয়ে আসতাম নাকি? বকিস নে বাপু, আবার কত আনবি? রাজার মা যেসব সামগ্রী চোখকে দেখতে পায় না, সেই সব সামগ্রী এনে এনে তো পিসিকে খাওয়াচ্ছিস। ভাইপো গরবে গরবিনী পিসিমা একাদশীকে গ্রাহ্যই করেন না। যতক্ষণ না কমলেশ খাওয়া হয় সঙ্গ ছাড়েন না তার। গৌরের কাজে সাহায্য করতে গিয়ে তাকে জ্বালিয়ে কমলেশকে অনুরোধের তাড়নায় দুজনের খাদ্যবস্তু গিলিয়ে আগামীকাল কি কি রান্না হবে তার সবিশেষ আলোচনান্তে তবেই শুতে যান। এতক্ষণে ঘর, বড় দালানওয়ালা ছোট্ট বাড়ি। ঘর বলতে এই একটি, পাড়ার সব বৌঝির মধ্যে গৌরীর ঘরটি ফিটফাট পরিপাটি। কমলেশের শৌখিন বলে খ্যাতি আছে পাড়ায়, আর গোছালো বউ বলে সুনাম আছে গৌরীর। খাওয়ার পরও জের মিটতে বাকি থাকে। রান্নাঘর ধুয়ে রেখে তবে আসতে পাবে গৌরী। পিসিমা ঝিকে রান্নাঘরে ঢুকতে দেন না। কমলেশকে একটু তাড়া দিয়ে ঘরে এসে টেবিল ল্যাম্পটা বাড়িয়ে দিয়ে বিছানায় বসে একবার চারিদিকে তাকিয়ে দেখল। ঘরকে তখনই দেখতে পাওয়া যায় যখন ঘরের অধিকারিণী থাকে অনুপস্থিত। এখন কমলেশের চোখ পড়েছে টেবিলটা আর ছুঁচের কাঁচ করা টেবিল ঢাকা। বাতাসে যার একটা কোণ অনবরত উঠছে। দেখতে পাচ্ছে টেবিলের ওপর টাইম পিসটা আর কাচের এই টেবিল ল্যাম্পটা। হ্যাঁ, সবই দেখতে পাচ্ছে কমলেশ। দেয়ালে দেয়ালে নানা দেবদেবীর পট, বেঞ্চের উপরে সারি করে সাজানো ট্রাঙ্ক, বাক্সের গায়ে ছিটের ঘেরা টোপ, জানলা দরজার মাথায় মাথায় তক্তায় তক্তায় নানা বিচিত্র মাটির পুতুল। বিছানাটা গৌরীর শাড়ির মতোই ধপধপে। আশ্চর্য, কোনো পরিবর্তন নেই। যেন যুগ যুগান্তর ধরে রাত্রে শুতে সে অবিকল এই দৃশ্যই দেখে আসছে কমলেশ। কে জানে কবে প্রথমবারই ঘরে বসে গৌরীর পদধ্বনির আশায় মিনিট গুনেছিল সে। কতদিন হয়ে গেল? 8 বছর, 10 বছর, তাই হবে। কমলেশ তখনও লাজুক ঘাড় গোজা একটি কিশোর বললেই হয়। কলকাতার মেসে থেকে কমলেশ তখন কলেজে পড়ত। আরও একবার চারিদিকটা তাকিয়ে দেখল কমলেশ। এখানের পৃথিবীটা যেন থেমে আছে। কত কাণ্ড ঘটে গেল পৃথিবীতে, কত কাণ্ড ঘটে যাচ্ছে। এ ঘরে তার ছায়া পড়েনি কোনোদিনও। যা পরে শুধু একটু ধুলো,
মাঝে মাঝে তাই কোমরে কাপড় জড়িয়ে ঝাড়তে লেগে যায় গৌরী। কমলেশের মায়ের শখ করে কেনা ছবি আর আরশি, কমলেশের ছেলেবেলার পুতুল আর খেলনা, ওই রান্নাঘরের শিকল লাগানোর পরিচিত শব্দ। আশা হচ্ছে ঘন্টা কয়েকের জন্য ওদিকে দৃশ্যপটের উপর যবনিকা পড়ল, এখন যবনিকা উঠবে অন্যত্র। কমলেশ ভাবে, বাইরের দৃশ্যে তো কোনো পরিবর্তন হয়নি, ভিতরের দৃশ্যে কি হয়েছে? আজ তো সেই প্রথম দিনের মতোই উৎকণ্ঠ হয়ে রয়েছে কমলেশ, গৌরীর পদধ্বনি নিকটবর্তী হওয়ার আশায়। তেমনি সাদরেই তো আহ্বান করতে পারবে তাকে, যেমন পারত বিদিশা আসার আগে, আরও আগে। তবে কলকাতার সেই বিরাট 4 তলা অট্টালিকার অসংখ্য খোপের প্রান্তবর্তী একটি খোপে অবস্থিত বিদিশার আত্মসমর্পিত যে কমলেশ, সে কি আর কেউ? এখানেই 5 পুরুষের ভিটে এই প্রত্যেকটি করিবর্গায় ছিল ছিটকেনি মুখস্থ হয়ে যাওয়া ঘরের মালিক যে কমলেশ, হ্যাঁ, তার ভূমিকা তো অবিকলই আছে। আইন, ধর্ম, সমাজ, লোকলজ্জা সবাই তো কমলেশের ধিক্কার দেবার জন্য উদ্যত হয়ে আছে, শুধু ধরে ফেলতে যা দেরি। কিন্তু কই, নিজের ভিতরে কমলেশ তেমন কোনো গ্লানি খুঁজে পাচ্ছে না তো। জমে যা আছে সে হচ্ছে অস্বস্তি। প্রকাশ পেয়ে গেলে কি হবে? কি করে সহ্য করবে এরা কমলেশের এই ভয়ঙ্কর নিষ্ঠুরতা? গৌরী, বিদিশা আর পিসিমাও সহ্য করতে পারবে এত বড় আঘাত? শুনে হয়তো পিসিমা চিৎকার করে কেঁদে উঠবেন, গৌরী পাথর হয়ে যাবে, আর বিদিশা হয়তোবা মরেই যাবে। তার চাইতে এই ভালো, এই মধুর মিথ্যা, এই 2 ব্যক্তির ভূমিকায় অভিনয় করে যাওয়া। যত দিন চলে চলুক, ঈশ্বর যদি পিসিমাকে অমর বর দিতেন। গৌরী এলো পান হাতে করে। টেবিল ল্যাম্পের উজ্জ্বল আলোয় ওকে এখন পরিষ্কার দেখা যাচ্ছে। ওর নিটোল একটি ডাঁসা ফলের মতো লাবণ্য পিছলে পড়া মুখটি ঘিরে শাড়ির পাড়ের কালো যে রেখাটি, সেটি শুধুই একরঙা একটা রেখা মাত্র নয়, তার মাঝে রয়েছে সুচারু একটি নকশা। এখন ওর হাস্যোজ্জ্বল চোখের পল্লব কম্পনটুকুও দেখা যাচ্ছে না। দেবী প্রতিমার দূরত্ব আর নেই। এই প্রাণচঞ্চল মানবী মূর্তিকে সহজেই এখন কাছে টানা যায়। বিদিশা যদি বিচিত্র রূপিণী হয়, তো গৌরী রহস্যময়ী। বিদিশা যেন পড়া হয়ে যাওয়া কাব্যগ্রন্থ, গৌরী যেন না পড়া উপন্যাস। টিবেটা টেবিলে ঠুকে বসিয়ে রেখে নিজে বিছানায় বসে গৌরী বলল, মানে মানে ওর আবার 2-1টা মানে হয় না। শোনো না, বলছি আমায় একটা জিনিস এনে দেবে? দাসকে আজ্ঞা করুন মহারানী, আপনার কি চাই? বলছি একটু ঘুমের ওষুধ। হ্যাঁ, কি ঘুমের ওষুধ? কার দরকার? তোমার? কেন ঘুম হচ্ছে না? আমার অগাধ ঘুম হচ্ছে, অবশ্য আজকে বাদে। এই ব্যাপারটা কি বলো তো, কি হবে ঘুমের ওষুধ? ভাবছি শনিবারে শনিবারে পিসিমাকে খাইয়ে রাখবো। আহা, হিংসে করো না তো, আমায় ভালোবাসেন বলেই না। গৌরী স্বামীর কাছে আর একটু ঘনিষ্ঠ হয়ে বসে মুচকি এসে বলে, পিসিমাকে হিংসে করে আর কি হবে? সে তো বুড়ো মেরে খুনের দায়। হিংসে করবার লোক তো আমার হয়েছে গো।
বুকটা ধড়াস করে ওঠে কমলেশের। নড়ে চড়ে বসে বলে, কি কিরকম? কেন জানো না তুমি? শোনোনি? আমার যে একটা সতীন হয়েছে গো। হিম হিম বুকটাকে তাজা করবার চেষ্টা করতে করতে কমলেশ হতাশার ভান করে বলে, ও, পুরো খবর আসতে তাহলে শুরু হয়ে গেছে। হায় ঈশ্বর! এ কি মাথায় হাত দিয়ে পড়লে যে? তোমার তো আর সতীন হয়নি, হয়েছে আমার। হায় ঈশ্বর, সব ফাঁস হয়ে গেল তাহলে। শোনো না মজার কথা। ও বাড়ির অনিল ঠাকুরপো বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে ছুটে এসেছিল, সে খবরটি আমাকেই প্রেজেন্ট করতে। ভালো জিনিসই উপহার দিতে এসেছিল। সে তো ঠাকুরপো হয়, প্রাণে দরদ আছে বটে। আচ্ছা ওরা কি বলো তো? হ্যাঁ, কারা? ওই যে অনিল ঠাকুরপোরা। সাধে বলেছে জ্ঞাতি শত্রুতা, সাধবার চেষ্টায় কাণ্ডজ্ঞান পর্যন্ত থাকে না। হঠাৎ একটা মরিয়া খেয়াল মাথায় চাপে কমলেশের। স্বীকার করলে কি হয়, একটা হেস্তনেস্ত করে ফেললে কি হয়, এই আলোচনার মুখে অনিলের তৈরি রাস্তায় এগিয়ে গেলে কি হয়, শুধু মাথাটা হেঁট করে একবার বলা, গৌরী তুমি যা শুনেছ তা মিথ্যা নয়। তারপর যা থাকে কপালে, এত লুকোচুরি, এত মিথ্যার জাল বোনা, সব শেষ হয়ে যায় তাহলে। হ্যাঁ, বলেই ফেলবে কমলেশ, তাই গম্ভীর মুখে বলে, অনিল ভুল খবর আনেনি, যা বলেছে ঠিকই বলেছে। কমলেশ নিষ্পলক দৃষ্টিতে গৌরীর কৃত্রিম গম্ভীর অথচ হাসির বিদ্যুৎ ছিটকানো মুখের দিকে তাকিয়ে দেখে। টেবিল ল্যাম্পের আলোটা সরাসরি যেন মুখের উপর এসে পড়েছে। মুখটা যেন কাচের মতো স্বচ্ছ দেখাচ্ছে, মনে হচ্ছে ভিতরটাও বুঝি দেখা যাচ্ছে। গৌরীর রং বিদিশার সঙ্গে আকাশ পাতাল তফাৎ। সত্যিকারের পাকা রং, এত দিনেও পল্লীবাসেও ম্লান হয়ে যায়নি। হ্যাঁ, পাকা রং, উপরের আর ভেতরের দুটো রঙই সমান পাকা। না, অসম্ভব, স্বীকার করা অসম্ভব। হেস্তনেস্ত করা যাবে না। আজ নয়, কাল নয়, হয়তোবা কোনোদিনই নয়। কমলেশ তো আর পাষাণ নয়। শুধু কমলেশই বা কেন, কেউ পারত। রজনীগন্ধার ঝাড়ে আগুন লাগাতে পেরেছে কেউ কখনো? আরও একদিন এমনি মরিয়া খেয়াল চেপেছিল কমলেশের। বিদিশাকে বলেছিল, শুধুই কি আর পিসিমার টানে এমন করে ছুটে যাই গো? অন্য কারণও আছে। সেখানে আমার যুগান্তকালের পরিণীতা পত্নী আছে যে। শুনে এমন ভয় ভয় চোখে তাকালো বিদিশা, সে দেখে ভয়ে ভয়ে আবার হো হো করে হাসতে হলো কমলেশকে। না, সেদিনও হয়নি হেস্তনেস্ত করা, আজও হবে না। অতএব বালিশটাকে কোলের উপর বাগিয়ে ধরে তার উপর কুনুই রেখে বেশ আশ্বস্তভাবেই বলতে দেখা গেল কমলেশকে, অতটা দমিয়ে দেওয়া ঠিক হয়নি ছেলেটাকে। বেচারা হয়তো কত কষ্ট করে সংবাদটা সংগ্রহ করে এনেছিল, তা পাড়ায় বলেনি। বোধ হয় বলতো, যদি না ওর উৎসাহের আগুনে একেবারে বরফ জল ঢালা হতো। আহা বেচারা, যা একখানা পেঁচা মুখ করে চলে গেল সেদিন। অথচ খবরটা কিন্তু নির্ভেজাল, তবু তো সংবাদটা সংগ্রহ করে উঠতে পারেনি। শুধু বিয়ে, বউ, ছেলে, রাঁধুনি, চাকরানি, আলো, পাখা, রেডিও, বড় রাস্তার ওপর বিরাট চারতলা বাড়ি, সে কি বলবলাও ব্যাপার। বলো তো, একদিন নিয়ে গিয়ে দেখিয়ে আনি তোমায়। হ্যাঁ, তাই যাব ভাবছি। এই তুমি হাসছো, এরপর কিন্তু টের পাবে মজা।
মজাই তো টের পাচ্ছি। এই বলে বালিশটাকে কমলেশের কোল থেকে সরিয়ে দিয়ে শূন্যস্থানটা পূরণ করে নিজেকে দিয়ে। অনেকক্ষণ পরে দেখা যায় চাঁদের আলোয় ঘর উঠেছে ভোরে। বোধহয় কৃষ্ণপক্ষ চলছে, তাই বেশি রাতে জ্যোৎস্না। সারাদিনের কর্মক্লান্ত দুটি মানুষ জেগে থাকবার শত ইচ্ছা সত্ত্বেও ঘুমে অচেতন হয়ে আছে। পাশাপাশি দুখানি ঘুমন্ত মুখের উপর স্থির হয়ে আছে সেই চাঁদের আলো। কিন্তু দুজনের মুখই সমান পবিত্র দেখাচ্ছে কেন? ঘুমলে নাকি মানুষের স্বরূপ ধরা পড়ে। কই, কমলেশের মুখের দিকে তাকিয়ে তো ধরে ফেলা যাচ্ছে না সে কত বড় পাষণ্ড। এত বড় একটা বিশ্বাসঘাতকের মুখ, স্ত্রীর প্রতি নিতান্ত বিশ্বস্ত মমতাময় স্বামীর মুখের মতোই দেখাচ্ছে তো। আশ্চর্য নয় কি? আবার কালী যখন 4 তলা সেই অট্টালিকার 1 তলার ঘরখানায় প্রায় শ্যামবর্ণ গোলগাল একখানি নিশ্চিন্ত নির্ভরতাময় মুখের পাশাপাশি দেখতে পাওয়া যাবে কমলেশের ঘুমন্ত মুখ, সে মুখও হয়তো এমনই পবিত্র, এমনই মমতাময় দেখাবে। চাঁদই দেখবে উকি মেরে। কিন্তু সে কি ভাববে? এই সমস্তই মিথ্যা দিয়ে গড়া, নাকি বিশ্বাসের প্রসন্নতা নিয়ে তাকিয়েই থাকবে ওদের মুখের দিকে? কে জানে, হয়তোবা চাঁদের দেখাই ঠিক হবে। হয়তো আমরা যাদের যা দিয়ে দেখি তারা ঠিক তা নয়। যাদের নিতান্ত পাষণ্ড বলে মনে হয় তারা কেবলমাত্র দুর্বল, কেবলমাত্র বোধহীন। তাই মানুষের অন্তহীন অনাচারের বোঝা বহন করেও পৃথিবীর নির্ভুল নিয়মে ঘুরে চলেছে, ক্লান্ত হয়ে থেমে যায় না।